রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্রছাত্রী একাদশ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভার্চুয়াল ক্লাস সেশনে স্বাগত জানাই। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। ইতোমধ্যে তোমাদের সাথে আমি কয়েকটি ক্লাস শেয়ার করেছি। তন্মধ্যে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমি বিগত দুটি ক্লাস শেষ করেছি। আজকে অধ্যায়ের তৃতীয় ক্লাসে তোমাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো নিকাশ ঘর। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, ইংরেজিতে ক্লিয়ারিং হাউস বলে। এই নিকাশ ঘর মূলত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যকার পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করা হয়। যাই হোক, সেই নিকাশ ঘর নিয়ে আমরা আজ কথা বলবো এবং আরেকটু কথা বলবো আমরা আমাদের সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে কি ধরনের এবং কি কি বিষয় ভিত্তিক হতে পারে তার দু একটি উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই অধ্যায় শেষে সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিকাশ ঘর কি এবং এর প্রক্রিয়া কিভাবে সম্পাদিত হয় তা বুঝতে ও বলতে পারবে। সৃজনশীল প্রশ্নের ধরন ও বিষয় সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে। তো আসলে আমরা শুরু করি। নিকাশ ঘর কি? নিকাশ ঘর হলো সদস্যদের মধ্যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তির জন্য কেন্দ্রীভূত ও স্বয়ংক্রিয় একটি পদ্ধতি। মূলত এই সদস্য বলতে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যে সকল বাণিজ্যিক ব্যাংক আছে তাদেরকে বোঝায়। তাদের মধ্যে যে লেনদেন হয়, মূলত প্রত্যেকটা ব্যাংকের যে সকল গ্রাহক থাকে, এই গ্রাহকদের দেনাদার পাওনাদারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাংক ব্যবহার করার কারণে একটি ব্যাংক অন্য আরেকটি ব্যাংকের উপরে যে চেক আদায় করার জন্য প্রক্রিয়া শুরু করে, তার ভিত্তিতেই এই নিকাশ ঘর ব্যবস্থার তৈরি। একটু পরিষ্কার করি। মনে করি আমার একটি হিসাব আছে রাজবাড়ী পূবালী ব্যাংকের রাজবাড়ী প্রধান শাখায়, এবং তার বিপরীতে ব্যাংক আমাকে একটা চেক বই দিয়েছে। অনুরূপভাবে মিস্টার এক্স তার সোনালী ব্যাংক রাজবাড়ী শাখায় বা সোনালী ব্যাংক ফরিদপুর শাখায় একটি হিসাব আছে, এবং যথারীতি ফরিদপুর শাখা মিস্টার এক্স কে একটি চেক বই দিয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে সে টাকা উত্তোলন করতে পারবে। এই অবস্থায় মিস্টার এক্স আমার কাছ থেকে কোনো পণ্য কিনতে আসলো। ফর এক্সাম্পল, আমি একজন ব্যবসায়ী, মিস্টার এক্স ও ব্যবসায়ী। তো মিস্টার এক্স আমার কাছ থেকে যখন কোনো পণ্য কিনবে, তার বিপরীতে আমি আমার পূবালী ব্যাংকের চেক সই করে দিয়ে দিলাম মিস্টার এক্স এর হাতে, যে তুমি 2 লক্ষ টাকা পাও। পূবালী ব্যাংক রাজবাড়ী শাখাকে আমি আদেশ করলাম যে তুমি এই 2 লক্ষ টাকা প্রদান করো। এখন ফরিদপুরের মিস্টার এক্স এর সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্টে সে এই চেকটা জমা দেবে। কি জন্য? যাতে রাজবাড়ী পূবালী ব্যাংক থেকে এই টাকাটা মিস্টার এক্স তার ব্যাংকের মাধ্যমে কালেকশন করে তার অ্যাকাউন্টে জমা করতে পারে। এই যে সোনালী ব্যাংক এবং পূবালী ব্যাংকের মধ্যকার একটা দেনা পাওনার সৃষ্টি হলো। সোনালী ব্যাংক পূবালী ব্যাংকে ওই চেকটা জমা দিলে পূবালী ব্যাংক সোনালী ব্যাংকের কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করে দেবে।
এইটা হলো মূলত এই ধরনের দেনা পাওনার সৃষ্টি হলে কেন্দ্রীয় ব্যাংক এরকম বিভিন্ন ব্যাংকের মধ্যে এই ধরনের লেনদেন হতে পারে। তো কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেন নিষ্পত্তি করার জন্য একটা ব্যবস্থার উদ্ভব করে, যে ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীভূত ও স্বয়ংক্রিয়ভাবে এই লেনদেন নিষ্পত্তি হয়, সেটা মূলত নিকাশ ঘর। এখন এই নিকাশ ঘরের পদ্ধতি আছে দুটো, মূলত দুইটা। তার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি আর একটা সনাতন পদ্ধতি। তো এখন মূলত বিভিন্ন ব্যাংক সমূহের মধ্যে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতেই নিকাশ ঘরের কার্য সম্পন্ন হয়, যেটা পূর্বে সনাতনী পদ্ধতিতে হতো। সনাতনী পদ্ধতিতে কিভাবে হয় আমরা সেটা একটু পরে বলি। এই আধুনিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে, যেটাকে ইংরেজিতে বলে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, BACH সংক্ষেপে। তো এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসে মূলত দুই ধরনের প্রধান কাজ বা এই ক্লিয়ারিং এর কাজ করা হয়। তার একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ক চেক ব্যবস্থাপনা, আর আরেকটা হলো তহবিল স্থানান্তর, খ নাম্বারে। তো আমরা কথা বলি যে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে কিভাবে লেনদেন সম্পন্ন করে। এবং তোমরা নিশ্চয়ই জানবে এই যে পারস্পরিক লেনদেন, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের লেনদেন হয় বা দেনা পাওনা নিষ্পত্তি হয়, এই কাজটার লিডার হিসাবে দায়িত্ব পালন করে, মাধ্যম হিসাবে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক। তো চেক ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করা হয়, যে কোনো একটা ব্যাংকের উপরে অঙ্কিত অন্য ব্যাংকের কোনো চেক বা সরি, কোনো একটা ব্যাংকের উপরে আদেশ করা অন্য একটি চেক, এটা একটা ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যেও হতে পারে, বা একটা ব্যাংকের সাথে অন্য ব্যাংকের মাধ্যমে এই অটোমেটেড প্রসেসটা হতে পারে। কিন্তু নিকাশ ঘর বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু একটা ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে লেনদেনগুলো সম্পন্ন করা নয়। এই কাজটা স্ব ব্যাংক তার প্রধান অফিসের মাধ্যমে, স্ব ব্যাংকের এক শাখা অন্য শাখার সাথে তার প্রধান অফিসের মাধ্যমে এই সমস্ত লেনদেন করে। কিন্তু এক ব্যাংকের সাথে আর এক ব্যাংকের, এক ব্যাংকের ব্রাঞ্চের সাথে অন্য ব্যাংকের ব্রাঞ্চের যখন লেনদেন হবে, তখন সেই কাজটা কিন্তু সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংক। যে কেন্দ্রীয় ব্যাংকের সকল জেলাতে বা সব জায়গাতে শাখা নেই, শাখা খুবই সীমিত। মোস্ট প্রবাবলি 9টি কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে সারা দেশে। এইসব শাখার বাইরে যে সকল জায়গায় শাখা নেই, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে বা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক। এটা তোমরা জেনেছো, আমরা আগে আলাপ করেছি এগুলো। তো চেক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো একটা ব্যাংক কি করে, যে তার চেক গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করে। তোমরা দেখেছো সরেয়া নাম্বার এবং সরেয়া নাম্বার আমরা দিয়েছি। সরেয়া নাম্বার আছে উচ্চ মূল্য চেক, আর আতে আছে সাধারণ মূল্যমানের চেক। সাধারণত এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের লেনদেন নিষ্পত্তির জন্য চেকের পরিমাণ যদি 5 লক্ষ টাকা বা তার ঊর্ধ্বে হয়, সেটাকে উচ্চ মূল্য চেক বলা হয়। আর যে সকল চেকের মূল্যমান 5 লক্ষ টাকার নিচে, সেগুলোকে সাধারণ মূল্যমানের চেক বলা হয়। তো এই উচ্চ মূল্য চেক কিভাবে একটা ব্যাংকের সাথে আরেক ব্যাংকে নিষ্পত্তি হয়, তোমরা দেখো। প্রথমে যে ব্রাঞ্চটাতে অন্যান্য ব্যাংকের বা অন্যান্য ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের চেক জমা হয়েছে তার কাস্টমারদের পক্ষে, ব্যাংকের মক্কেলদের পক্ষে বিভিন্ন ব্যাংকের শাখার চেক জমা হয়েছে, তখন যে ব্রাঞ্চে জমা হয়েছে সেই ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার উনি কি করেন, যে
বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম দেখো লেখা আছে ক নাম্বারে। এই সিস্টেমের আওতায় প্রথমে ওই চেকগুলোর স্ক্যানিং করা হয় বা ফটো তোলা হয়, তুলে সেগুলো নেটওয়ার্কের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে স্ব ব্রাঞ্চে সরাসরি না পাঠিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউস সেলে এই বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমে এই ছবিটা পাঠিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট উইং এই ছবিগুলো স্ব ব্রাঞ্চে, ব্যাংকের ব্রাঞ্চে ছবিগুলো পাঠায় দেয়। ছবিগুলো স্ব ব্যাংক ব্রাঞ্চ তাদের নিজস্ব যে টেকনিক আছে তার মাধ্যমে ওটাকে বলে টেস্ট করা আর কি। একটা বিভিন্ন কোড থাকে, সেই কোডগুলো যোগ বিয়োগ করে তারা একটা কনফার্ম হয় যে আদৌ আমার এই চেকটা ফর এক্সাম্পল রাজবাড়ির পূবালী ব্যাংকের চেক কি না। তখন তারা যখন কনফার্ম হয়, ওই ছবির ভিত্তিতে কনফার্ম হয়ে তারা বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং সেলকে জানায় যে হ্যাঁ ঠিক আছে, এই চেকটার অর্থ আমার সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চ থেকে পরিশোধ করা যেতে পারে। তখন ক্লিয়ারিং হাউস কি করে, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউস সেকশন সে বাংলাদেশ ব্যাংকের কাছে যে অ্যাকাউন্ট আছে ওই দুটো ব্যাংকের, সেখানে যে আদিষ্ট ব্যাংক, তার মানে যে ব্যাংক টাকা পরিশোধ করবে, সেই ব্যাংকে ডেবিট করে এবং যে ব্যাংকের ব্রাঞ্চ টাকাটা পাবে সেই ব্যাংকে ক্রেডিট করে। এইভাবে স্বয়ংক্রিয়ভাবে সাধারণত এটা দুপুর 12টার মধ্যে, উচ্চ মূল্য চেকগুলো দুপুর 12টার মধ্যে এই স্ক্যান করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। বাংলাদেশ মাত্র 2 ঘন্টার মধ্যে, দুপুর 2টোর মধ্যে এই কনফার্মেশন গুলো সংশ্লিষ্ট ব্রাঞ্চে দিয়ে দিলে পারস্পরিক লেনদেন সম্পন্ন হয়ে যায়। অন্যথায় একই প্রক্রিয়ায় ছোট আকারের চেকগুলো সাধারণত সংখ্যায় অনেক বেশি হয়, 5 লাখ টাকার নিচে 5,000, 10,000, 20,000, 50,000 প্রচুর চেক হয়। এই জন্যে এই চেকগুলোর জন্য সময় একটু বেশি থাকে। বেলা 1টায় এইটা এই বেক্স উচ্চারণটা BACPS, বেক্স বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমে উপস্থাপন করা হয় বেলা 1টায়, এবং একই প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সেটার সংশ্লিষ্ট ব্রাঞ্চগুলোর মধ্যে সন্ধ্যা 6টার মধ্যেই তাদের মেসেজ নিশ্চিত করে যে তোমাদের এই চেক পাস যোগ্য কিনা, পাস করা হলো কিনা। সোজা কথা, কেন্দ্রীয় ব্যাংক ওই দুটো ব্যাংকের লেনদেন ডেবিট এবং ক্রেডিট করে। আরেকটা আছে হলো তহবিল স্থানান্তর। এটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়। তহবিল স্থানান্তরের বেলায় তোমরা দেখবে যে আমি ফর এক্সাম্পল বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাই। এখন আমি যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাই, সেক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে আমার বিদ্যুৎ বিলটা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে বিদ্যুৎ বিভাগের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই পদ্ধতিটা হচ্ছে EFT বা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে তোমাদের, যে বিদেশে যারা অবস্থান করেন তারা ফরেন রেমিটেন্স পাঠান, তোমরা জানো। এই ফরেন রেমিটেন্স পাঠানোর সময় ধরো মিস্টার এক্স সে ইতালিতে বসবাস করে। ইতালিতে তার কোনো ব্যাংকে সে ফর এক্সাম্পল 5 লাখ টাকা বাংলাদেশি টাকা তার ইতালিতে যে ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের কোনো ব্যাংকে টাকাটা পাঠাতে চায়। তো এই বাংলাদেশি 5 লক্ষ টাকা ইতালিতে তো ইউরো, আমাদের দেশে টাকা, ওদের দেশে ইউরো। এই 5 লাখ টাকা যত ইউরোতে হয় সেটা কনভার্ট করে ওই দেশের রেট অনুযায়ী কনভার্ট করে ওই ব্যাংকে জমা দিলে ওই দেশের ওই ব্যাংক বাংলাদেশে যে ব্যাংকে পাঠাতে চাচ্ছে
তার সাথে ইলেকট্রনিক্যালি টাকা পাঠায়, কারণ ওই ব্যাংকের সাথে বা ওই এজেন্সির সাথে, এটা যে সবসময় বিদেশে ওইটা ব্যাংকই হবে এমন নয়, বিভিন্ন মানি সেন্ডিং এজেন্সি আছে, সেই সকল এজেন্সিতে এই ইউরোগুলো জমা দিলে তারা সেই পরিমাণ বাংলাদেশি টাকা, বা বাংলাদেশি টাকা 5 লাখ সমান যত টাকা ইউরো হয় ততটা ওই লোকের কাছ থেকে নিয়ে তারা অনলাইনে বাংলাদেশের এই ব্যাংকের অ্যাকাউন্টকে ক্রেডিট করে দেয়। ফলে অ্যাকাউন্টে সেই এই ব্যাংকে সেই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। ফলে এই দেশের যার নামে পাঠানো হলো তার অ্যাকাউন্টে টাকাটা জমা হলে সে চেক দিয়ে এই দেশ থেকে তুলতে পারে। এইটা হচ্ছে ফান্ড ট্রান্সফার বা তহবিল স্থানান্তর। তাহলে আমরা দেখলাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই নিকাশ ঘরের দায়িত্ব পালনে কেন্দ্রীয় ব্যাংক চেক ব্যবস্থাপনার কাজও করে, তহবিল স্থানান্তরের কাজও করে। এখন আসো 2 নম্বরে আমরা দেখবো। 1 নম্বরে ছিল স্বয়ংক্রিয় নিকাশ ঘর, আর 2 নম্বরে যেটা এতকাল প্রচলিত ছিল সেটা হলো সনাতন নিকাশ ঘর। এইটা এখন নাই বললেই চলে। আজ থেকে 19-20 বছর আগে আমি যখন ব্যাংকে চাকরি করেছি তখন এটা ছিল। কি হতো যে প্রত্যেক ব্যাংকের একটা নির্ধারিত এলাকায় প্রত্যেক ব্যাংকের যে সকল ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে একজন মেসেঞ্জার বা একজন ব্যক্তি সে তার ব্রাঞ্চে জমাকৃত অন্যান্য ব্যাংকের উপরে ড্র করা চেকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের অথবা প্রযোজ্য ক্ষেত্রে সোনালী ব্যাংকের ক্লিয়ারিং হাউসে তারা দিনের মধ্যে 2 বার উপস্থিত হতো। একবার চেক নিয়ে গেল তারা, যাওয়ার পরে সেই চেকগুলো সর্ট করতো যে কোন কোন ব্যাংকের উপরে ড্র করা আছে। তো প্রত্যেকে ডাকতো যে রূপালী ব্যাংক আপনি কোথায়? সে রূপালী ব্যাংক হাত তুললো, বললো যে এই যে তোমার ব্যাংকে আমার এই এত লাখ টাকা। চেকগুলো দিল, সাথে স্টেটমেন্ট দিল যে এই এত টাকা তোমার কাছে পাই। রূপালী ব্যাংকেরও যদি এই ব্যাংকের উপর কোনো প্রাপ্তি থাকে সেই চেকগুলো দিয়ে দিত। স্ব মেসেঞ্জারের মাধ্যমে এটা হাত বদল হতো এবং বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি বা সোনালী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে সোনালী ব্যাংকের কোন অফিসার সেটার রেকর্ড রাখতো এবং সেইভাবে চেক গুলো তার ব্রাঞ্চে নিয়ে এসে তারা সেগুলো ওই সংশ্লিষ্ট মক্কেলের অ্যাকাউন্টে জমা করত। এইটা হলো সনাতন পদ্ধতির নিকাশ ঘর ছিল, এখন আর এটা নেই। এইটা সাধারণত আজকে যে চেকটা জমা দিল কাল বা পরশুদিন সেটা ক্লায়েন্টের হিসাবে জমা হতো, কিন্তু এখন এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। ওই যে বললাম যে বড় চেক গুলো 12টায় জমা দিলে 2টোর মধ্যে তার অ্যাকাউন্টে এসে যায়, ছোট চেক গুলো 1টার সময় জমা দেয় এবং সর্বোচ্চ 6টার মধ্যে তার অ্যাকাউন্টে এসে যায়। এই হলো মোটামুটি নিকাশ ঘরের অবস্থা। কিভাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক সমূহের মধ্যে দেনা পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে। আসো আমরা এবার দেখি যে এই যে চ্যাপ্টারে অনেকগুলো বিষয় আমরা পড়ালাম, কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি কি, বিশেষত কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, তারপর আমরা নিকাশ ঘর পড়ালাম। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে আলাপ করি এখানে। এই টাইপের প্রশ্ন হবে আর কি পরীক্ষায়। ধরো এখানে যে সৃজনশীল প্রশ্নটা দিয়েছি, বাণিজ্যিক ব্যাংকের অধিক ঋণ প্রবণতার কারণে মুদ্রাস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ে, মানে প্রভাব পড়েছে ফর এক্সাম্পল। তাই বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ খাত যেমন গার্মেন্টস, কৃষি ও শিল্প খাতের ঋণের মাত্রা নির্ধারণ করে দেয়। এতে প্রাথমিক পর্যায়ে কিছু ভারসাম্য থাকলেও পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কৌশলে আমানতের পরিমাণ বাড়িয়ে পুনরায় ঋণ বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ পর্যায়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ক, বিহিত মুদ্রা কি? খ, ব্যাংক হার নীতি বলতে কি বোঝায়? আমরা আগের ক্লাসটাতেই বলেছি যে ক এবং খ এর সাথে এই উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। এটা এই চ্যাপ্টারে, এমনকি অন্য চ্যাপ্টারে, যে চ্যাপ্টারে উদ্দীপক অন্য চ্যাপ্টারের প্রশ্ন এই ক এবং খ থেকে থাকতে পারে। তো এই দুটো প্রশ্নের আগে জবাব দিতে হবে, তারপরে আমরা গ এবং ঘ এই উদ্দীপকের আলোকে জবাব দেব। কতে কি বলা আছে যে বিহিত মুদ্রা কি? বিহিত মুদ্রা নিশ্চয়ই তোমরা জানো যে কোন দেশে প্রচলিত সকলের নিকট গ্রহণযোগ্য আইনসম্মত কোনো মুদ্রাকে বিহিত মুদ্রা বলে।
শুধু এই একটা লাইন লিখলেই কিন্তু একে এক পাওয়া যাবে। এরপর ব্যাংক হার নীতি বলতে কি বোঝায়? ব্যাংক হার নীতি হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের এমন এক নীতি যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে প্রদত্ত ঋণের উপরে সুদের হার আহ, সুদের হার কমিয়ে বা বাড়িয়ে বাজারে ঋণের নিয়ন্ত্রণ করে থাকে। বাজারে যখন ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণ টাকা অর্থনীতিতে চলে আসে, তখন মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি কমানোর জন্য তার ব্যাংক হার বৃদ্ধি করে। মোট কথা, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক তালিকাভুক্ত ব্যাংক সমূহ যে ঋণ নিয়েছে, ঋণের উপর সুদের হার বাড়ায় দেয়। বাড়ায় দিলে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে আহ অনেক পরিমাণ টাকা, সুদ বাবদ বেশি পরিমাণ টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রদান করতে হয়। এক, ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংক আবার যেহেতু ঋণের সুদ বেশি দেওয়া লাগে বাংলাদেশ ব্যাংককে, সো বাণিজ্যিক ব্যাংকগুলো তার কাস্টমারদের ঋণের উপরে সুদের হার বাড়ায় দেয়। এই সুদের হার বাড়ায় দিলে তখন কাস্টমাররা আর ঋণ নিতে উৎসাহিত হয় না। ফলে বাজারে অটোমেটিক্যালি ঋণের প্রবাহ বা অর্থের প্রবাহ কমে যায়। এইভাবে যে নীতি অবলম্বন করে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিতে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, মূলত তাকে ব্যাংক হার নীতি বলে। এটুকু বলাই যথেষ্ট, এক পৃষ্ঠা হয়ে যাবে তোমার লিখলে। তারপরে গ নাম্বার দেখো, আমরা যে উদ্দীপকটা পড়েছি, গ নাম্বারে বলা আছে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতিটি অবলম্বন করেছে ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখেছি যে উদ্দীপকটা আসলে ঋণ নিয়ন্ত্রণ সংক্রান্ত। দেখলাম যে অধিক পরিমাণ ঋণ প্রবণতার কারণে অর্থনীতিতে অনেক ঋণ বেড়ে গেছে, নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। তাই বাংলাদেশ, নেতিবাচক প্রভাব মানে তোমরা জানো দ্রব্যমূল্য বেড়ে গেছে, তাই বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ খাত যেমন গার্মেন্টস, কৃষি ও শিল্প খাতের ঋণের মাত্রা নির্ধারণ করে দেয়। তাহলে এর মানে কি, যে বিভিন্ন সেক্টরে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। তার মধ্যে এখানে তিনটি সেক্টর গুরুত্বপূর্ণ, গার্মেন্টস, কৃষি এবং শিল্প। এই তিনটা খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু মাত্রা নির্ধারণ করেছে যে কোনো কোম্পানিকে, এই এই সমস্ত ব্যবসায় যারা আছে, কোনো কোম্পানিকে হয়তো 5 কোটি টাকার ঊর্ধ্বে ঋণ দেওয়া যাবে না। ফর এক্সাম্পল, এটা 50 কোটিও হতে পারে, 2 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে, দেয়া যাবে না। এইরকম যখন সিলিং বেঁধে দেবে, তখন যারা 100 কোটি টাকার উপরেও ঋণ দিচ্ছিল তারা আর সেটা দিতে পারবে না। ফলে বাজারে ঋণের প্রবাহ কমে যাবে, অর্থ কমে যাবে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি কমে যাবে। তো এই ক্ষেত্রে সংশ্লিষ্ট উদ্দীপকে যেহেতু বাংলাদেশ ব্যাংক এই গার্মেন্টস, কৃষি ও শিল্প খাতের ঋণের মাত্রা নির্ধারণ করে দিয়েছে, অতএব এটাকে আমরা ঋণের বরাদ্দকরণ নীতি বলবো। যে বাজারে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য একটা নীতি আছে যেটাকে বলে ঋণের বরাদ্দকরণ নীতি। মানে কিছু কিছু খাত বেছে সেইখানে কম বা বেশি ঋণ দেওয়ার যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা ঋণের বরাদ্দকরণ নীতি। তো সংশ্লিষ্ট উদ্দীপকে আমরা দেখেছি যে গার্মেন্টস, কৃষি এবং শিল্প খাতে ঋণের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অতএব এটা বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ঋণের বরাদ্দকরণ নীতি অবলম্বন করেছে, এ কথা বলাই যথেষ্ট। ঘতে আছে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় পর্যায়ে ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত পদ্ধতিটি অর্থনীতির জন্য সহায়ক হবে কিনা বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নের জবাব দিতে গেলে আগে দেখতে হবে যে দ্বিতীয় পর্যায়ের ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত পদ্ধতিটি কি। নিশ্চয়ই তোমরা বলবে, এ দেখো মাঝখানে লেখা আছে, এতে প্রাথমিক পর্যায়ে কিছু ভারসাম্য থাকলে পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কৌশলে আমানতের পরিমাণ বাড়িয়ে পুনরায় ঋণ বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বৃদ্ধির সিদ্ধান্ত, পরিষ্কার বলাই আছে যে ব্যাংক হার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তার মানে যে বিভিন্ন তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক যারা আছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে হিউজ পরিমাণ ঋণ নেয় প্রয়োজনে।
তো এই সমস্ত ঋণের উপরে যে সুদ, সেটার রেট কিন্তু বাংলাদেশ ব্যাংক বাড়িয়ে দিয়েছে, বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বাড়িয়ে দেওয়ার ফলে বাজারে কি হয়, ঋণের প্রবাহ কমে যায়। এখন প্রশ্ন হলো যে এই ঋণের প্রবাহ কমে গেলে অর্থনীতির জন্য সহায়ক হবে কি এই কাজটা? আমরা প্রাথমিকভাবে বলবো যে এটা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য অবশ্যই সহায়ক হবে না, তবে স্বল্প মেয়াদে কিছু উপকার পাওয়া যাবে। যেমন স্বল্প মেয়াদে যে দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছিল, অনেক টাকার সরবরাহ বেড়ে যাওয়ার কারণে, সেক্ষেত্রে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু দীর্ঘদিন যাবৎ যদি মুদ্রা সংকোচন হতে থাকে, অর্থনীতিতে অর্থের সরবরাহ কমতে থাকে, তাহলে মানুষের হাতে যদি টাকা না থাকে, সে বেশি ইনভেস্ট করবে কিভাবে? আর বেশি ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারবে না, ফলে তার কর্মসংস্থানও কমে যাবে। সো দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য এটা কল্যাণ বয়ে আনবে না। উৎপাদন কমে যাবে, মানুষের কর্মসংস্থান কমে যাবে, মানুষের অভাব অভিযোগ দেখা দেবে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ধীরে ধীরে রুগ্ন হয়ে যাবে। এজন্য আমরা বলবো যে স্বল্প মেয়াদে এই ব্যাংক হার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণটা গ্রহণযোগ্য বা সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য অকল্যাণকর বা মঙ্গল বয়ে আনবে না। মূলত এইভাবেই প্রশ্নগুলোর আনসার যদি তোমরা করতে থাকো, তাহলে ভালো মার্কস পাবে। অনেক কথা বলার দরকার নাই, মূল কথাগুলো তোমাকে নিয়ে আসতে হবে, তাহলে আশা করি ভালো নম্বর পাবে। আজকে আমরা আর এই বিষয়ে কথা বলবো না। আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারটা আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী দিনে আমরা কোনো নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত এই কোভিড মহামারীর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, বারবার সাবান পানি দিয়ে হাত ধো, চোখে মুখে নাকে হাত দেওয়া থেকে বিরত রাখো, এবং অবশ্যই জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন হলে তোমরা মাস্ক পরিধান করবে বাধ্যতামূলকভাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।